কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর সামনে রাদীপ এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না। না, আমরা তোকে যেতে দেব। তোর মতো ছালার বস্তা আমাকে আমার বউয়ের কাছে যেতে আটকাবে? দেখ আরিশ, এখানে সিনক্রেট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? রাদীপের কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাদীপের গায়ে হাত তুলতে দেরি হলো না। একসময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদীপের ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানের মানুষরা দুজনকেই দুদিকে টেনে নিয়ে যায়। তখনও আরিশ রাদীপের দিকে তাকিয়ে রাগে ফুলছিল। সাফওয়ান খান রাগে গজগজ করতে করতে আরিশের গালে থাপ্পড় লাগান সজোরে। আরিশের দিকে তাকিয়ে ফুসফুস করতে করতে বললেন, আর কি কি করতে চাও তুমি? এত কিছু করেও তোমার শান্তি হচ্ছে না? আরিশকে আরও কঠিন কিছু কথা শুনিয়ে উনি রাদিফের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিনের জন্য হলেও তো তার বড় হয়, আর আরিস তো তোমার 3 মাসের বড়। বরাব্বু। আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরোয়া পাগল নয়। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যে আরিশ লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে যুথির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্লাইন লাগানো। আরিশ যুথির হাতের স্লাইনের পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এইসব বালছাল পরে তোকে এখানে থাকতে হবে না। চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে যুথিকে পাজা কোলে তুলে হনহন করে হাঁটতে শুরু করে। সাফওয়ান খান, রাদীপ, আয়ান সবাই দেখল আরিশের সাইকোগিরি। তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সাফওয়ান খান দমেও যাননি। মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বলে। সন্ধ্যাবেলায় চারপাশ সুনসান নিরিবিলি। আজ খান বাড়িতে কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তখন আরিশ ওভাবে যুথিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকেই আর ঢুকতে দেয়নি। তার এক কথা, যখন তার বউ রাদীফের সাথে খেলে তখন বাড়ির সব থাকে কোথায়? তখন যদি সবাই তার বউকে রাদীফের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো তার এই বউটাকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর রাদীফ, তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বাঁ পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার মৌয়ের ফ্যাকাশে আদরের দিকে তাকায়। তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার মৌয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আরিশের এসব ভাবার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে। ওর কিছুটা বিরক্তি লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। খানবাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো। প্রতিটি দেয়াল যেন নিঃশব্দে কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে যেন শব্দ ও সাহস হারিয়ে পালিয়েছে কোথাও। আর এই সব কিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে খানবাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেফতার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না, পারবেন কিভাবে? বাড়ির বড় কর্তা সাফওয়ান খান নিজে পুলিশ নিয়ে এসেছেন, এখানে কার বা কি বলার থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন সাফওয়ান খান মূলত কি করতে চায় সেটা দেখার জন্য। আরিশ তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটাই অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা এখানে কি করছে? আমি ওনাদের নিয়ে এসেছি কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। হোয়াট? না বোঝার তো কিছুই নেই। দিন দিন তোমার যে মানসিক ট্রমা, এটা সহ্য সীমার বাহিরে। তোমার কাজকর্ম দিনের পর দিন নিপীড়ন অসহনীয় হয়ে উঠছে, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আজকাল। উনি এটুকু বলে থেমে আবার বলেন,
তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। তুমি সেখানে কিছুদিন থাকবে। সেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে, ওনারা তোমাকে সেদিন ছেড়ে দেবেন। আব্বু তুমি এসব কি বলছো, ভেবে বলছো? ওনার কঠিন কণ্ঠে বলা কথা শুনে সানজিদা খান চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশের হেফাজতে পাঠাচ্ছেন? দেখো, আমার মুখের উপর কেউ কথা বলুক, এটা আমার কোনোদিনই পছন্দের ছিল না। আমি যেটা করি সেটা ভেবে চিন্তেই করি। তাই বলে ওনাকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন। ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে হাঁটতে নিলে আরিশ হাত দুটো মুঠো করে শক্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু তুমি এটা ঠিক করছো না, ওনাদের বলো আমার হাত ছাড়তে। সাফওয়ান খান ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না। অন্যদিকে মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ ওনাদের ছাড়তে বলো আমাকে। আমি সত্যি আমার বউকে অমন ভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমি আমার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ান ওর বড় আব্বুর নিকট অসন্তুষ্ট গলায় বলল, বড় আব্বু, ভাইয়া হয়তো ভুল করেছে, তাই বলে ভাইকে এভাবে শাস্তি দেবে? ওনাদের ভাইকে ছেড়ে দিতে বলো প্লিজ বড় আব্বু। সাফওয়ান খান তখনও একই রকম অন্যদিকে তাকিয়ে রইলেন। আয়ানের কথাকে পাত্তা দিল না। আরিশ ওর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত। আমার বউকে এখানে একলা রেখে কোথাও যাব না আমি। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে আরিশ ওর বাবার দিকে তাকিয়ে রক্ত চোখ করে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করনি আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাদিফ আমার বউয়ের কাছে যাবে, এসে এসে কথা বলবে। আব্বু এটা আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করেই খান বাড়ি থেকে নিয়ে যায়। সাফওয়ান খান আরিশের কোনো কথাকেই গুরুত্ব দিলেন না, বরং আরিশকে নিয়ে যেতেই উনিও ওনার রুমে চলে যান। পরপর কেটে গেছে 2 দিন। যুথি এখন মোটামুটি বেশ সুস্থ। পেটের কাটা জায়গাটা অনেকটা শুকিয়েছে, হাতের পোড়া স্থানও অনেকটা টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খান নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামাল দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর। আরিশ এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া কিছু মুখে দেয়নি। তাছাড়া আরিশকে যে রুমে রাখা হয়েছে সেখানে কোনো পুলিশকে ঢুকতেও দিচ্ছে না। বরাবরের পাগলামিটা বেশি করে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওসি সাহেব সাফওয়ান খানকে ওর কথা জানাতেই উনি আরিশকে ছেড়ে দিতে বলেন। ওসি সাহেবকে ওকে ছেড়ে দিতে বললে সাথে সাথেই উনি ওকে ছেড়ে দেয়। আরিশ থানা থেকে সোজা বাড়িতে এসে কারো সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়। আরিশের আসার খবর পেয়ে ওর আম্মু ছুটে ওর কাছে এসেছিল, কিন্তু আরিশ দরজা খোলেনি। একটা সময় যেতেই আরিশ দরজা খুলে প্রয়োজনীয় জামাকাপড় প্যাক করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহজাবিন খান, মোমেনা খান, রাদীপ বাদে ভাই বোন সবাই আরিশকে বাধা দিয়ে জিজ্ঞেস করে সে যাচ্ছে কোথায়। কিন্তু আরিশ কারো কথায় উত্তর করল না। নিজের মতো করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলল, যেই বাড়ির ছেলেকে তার নিজ পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমি থাকবো না, আর না কোনোদিন এই বাড়িতে ফিরবো। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা তোমরা কেউ করবে না, কারণ আমি যা বলি সেটা করি। আরিশের মেজো চাচা মাহমুদ খানও সেজো চাচা সাইফুল খানও ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো বাধা না মেনে নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল রাদীপ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো ভাবান্তর ছিল না। সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেকে চলে যেতে দেখে। সাফওয়ান খানও কম চেষ্টা করেননি আরিশকে আটকানোর, কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেলেও ওনাকে বলে যায়নি।
আর না জুথিকে দেখা দিয়ে গিয়েছে। সাফওয়ান খান নিজ স্ত্রীকে বোঝান ছেলে রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়ি গেছে। স্ত্রীও স্বামীর কথায় কিছুটা হলেও মনকে বোঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে মাস হয়ে যায়, খান বাড়িতে ফিরেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিলে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ড গেছে। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অফ জেনেভাতে ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টের রাজনৈতিক তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকায় পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্টে IELTS এ 7.7 পায়। তাই সে এই দুই ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টে স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ড চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবর উনি ব্যর্থ। ছেলের সুইজারল্যান্ড যাওয়ার খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথায় আছে না, যার যায় সেই বোঝে। আর তার সকল দোষ গিয়ে পড়ল জুথির কপালে। যেই সানজিদা খান জুথিকে অনেক ভালোবাসতেন, ছেলের চলে যাওয়াতে জুথির উপর কেমন মন উঠে গেল ওনার। কেমন সব বিষয়ে কিছু হলে খিটখিট করত, পাশাপাশি ওর মাও খিটখিট করত। যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব ওর উপর পড়তো। ওই যে পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোনো কারণে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরেই রাদীপও অ্যাকাউন্টিং সাবজেক্টে সুইজারল্যান্ড স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাদীপের কোনো স্কলারশিপ পাওয়ার ওয়ে নেই। তবুও যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রাদীপকে সুইজারল্যান্ড অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াতে পাঠায়। রাদীপও পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাহিরে পড়তে যায়। সেই দুই ভাই আবারও একই স্থানে স্থাপিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও দুজন দুই জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ নয়। বর্তমান সাফওয়ান খান এগুলো ভেবে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন। সেদিন যদি পুলিশকে টাকা দিয়ে ছেলেকে তাদের সাথে না পাঠাতো, সেদিন যদি আর একটাবার ছেলের কথা শুনতো, তাহলে হয়তো তাদের বাবা ছেলের সম্পর্কটা এমন অবনতি হতো না। উনি এসব চিন্তা ভাবনা করে স্ত্রীর পানে তাকিয়ে বললেন, দুপুর হয়ে গেছে, খেতে দাও। সানজিদা খান স্বামীর কথায় আর কথা বাড়ালেন না, মাথায় কাপড় দিয়ে খাবার টেবিলে এসে সবার জন্য খাবার বাড়লেন। যদি থাপ্পড় দেয়া গালে হাত ডলতে ডলতে খানবাড়ির গেট খুলে ভেতরে ঢুকে কিছুটা ভেতরে আসতেই ওর চোখ পড়ে সুইমিং পুলের উপর। সেখানে রোদ, ইভা, ফারি, মনি একসাথে মজা করে গোসল করছে। এটা দেখে ওর চোখ তো কোঠায় ওঠার উপক্রম। গালের ব্যথা ভুলে দৌড়ে উপরে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবারও একই রকম দৌড়ে নিচে সুইমিং পুলের সামনে এসে কোমরে 2 হাত গুজে বলল, তোমরা আমাকে রেখে মজা করে গোসল করছো? আর একটু ওয়েট করলে কি হতো, আমিও তোমাদের সবার সাথে গোসল করতে পারতাম। ইভা জুথিকে দেখে একগাল হেসে বলল, আমরা মাত্র কিছুক্ষণ হয় এসেছি, তুইও নেমে পড়, আজকে অনেক মজা হবে। ফারি ইভার সাথে তাল মিলিয়ে হেসে বলল, হ্যাঁ তাড়াতাড়ি নাম, আর নয়তো বড়দের ডাক পড়বে, তোমরা এক্ষুনি উঠে এসো। জুথি নামতে নিলে রোদ সবার উদ্দেশ্যে বলল, আমার গোসল হয়ে গেছে, আমি আর গোসল করব না। তোদের গোসল করার থাকলে তোরা কর, আমি গেলাম। বলে রোদ উঠে চলে যায়। রোদকে চলে যেতে দেখে সবাই তেমন গায়ে মাখল না, যে যার মতো জুথিকে নামতে বলে আবারও হইচই করা শুরু করলো। একসময় অনেকক্ষণ অতিবাহিত হতেই ফারি সবার অ্যাটেনশন ওর দিকে নিয়ে বলল, আজকে একটা জিনিস করলে কেমন হয়? ইভা জুথি কৌতূহল হয়ে একসাথে বলল, কি? কি? এই যে আমরা সবাই এক জায়গায় অনেকক্ষণ মজা করে গোসল করলাম, এখন একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কি প্রতিযোগিতা? কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারি। ইভা জুথি কি বলবে তার আগে মনি চিৎকার করে বলে উঠল, আইডিয়াটা তো দারুণ। সবাই ঠিক করলো বড় থেকে ছোটকে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী এখানে ইভা সবার বড়, তাই ওই ডুব দিল সবার আগে। সবাই গোনা শুরু করলো। 1 মিনিট 33 সেকেন্ড হতে ইভা পানি থেকে উঠিয়ে দম নিতে নিতে বলল, বাবা, ওই কয় মিনিট হয়েছে রে? 1 মিনিট 33 সেকেন্ড। ফারি, এবার তোর পালা। ফারিও 1 মিনিট হতে না হতেই পানি থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আমি আর থাকতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আসছে, তাই উঠে আসছি।
এবার এই জুইথার পালা। সবার মতো যুধিও মুখ ভেঙচি মেরে পানিতে ডুব দিয়েছে। প্রায় 2 মিনিটের কাছাকাছি হতে না হতেই ওর পানি থেকে উঠে শ্বাস নিতে নিতে নিচের দিকে তাকিয়ে বলল, আমি নিজেরটা নিজেই শুনেছি, এবার তো আমিই জিতবো। বলে সামনে তাকাতেই পানির ভেতরে দুপা পিছিয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আরিশ খান। ওকে দেখে যুধি আশেপাশে তাকিয়ে মিনমিন গলায় বলল, উমা, আপনি এখানে কিভাবে এলেন? এখানে তো ওরা সবাই ছিল। এটা বলে উঠে যেতে নিলে আরিশ যুধির পা হাত ওর পিঠের দিকে ঘুরিয়ে চেপে ধরে একদম ওর কাছে নিয়ে আসে। এমনটা করায় যুধি অনেকটা ভয় পেয়ে যায়। ভয় ভয় চোখ নিয়ে আরিশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে আরিশ হুট করেই যুধির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো জোরে চেপে ধরে। যুধি আরিশের এমন কাণ্ডে কিছুটা বোকা মনে যায়। ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করার চেষ্টা করে। আরিশের বুক শব্দ করে থাপড়া থাপড়ি করা শুরু করে দিল, কিন্তু আরিশ ওকে ছাড়েনি, বরং যুথির হাত ওভাবে চেপে রেখেই যুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে রাখে, যাতে ও নড়াচড়া না করতে পারে। গুনে গুনে 3-4 মিনিট হতেই আরিশ যুথির ঠোঁট ছেড়ে দিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে আঙুলটা সামনে এনে যুথির দিকে নেশাত্মক দৃষ্টিতে তাকিয়ে আঙুলটায় চুমু দেয়। অতঃপর আবারও যুথিকে নিজের কাছে এনে ঘাটটা একটু নিচু করে যুথির ঘাড়ে গলায় একের পর এক চুম্বন করতে থাকে। আরিশের এমনটা করায় যুথি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, আমাকে যেতে দিন, সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে যেতে দিন। তোকে দেখলে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন একটু সহ্য করে নে, তারপরেই ছেড়ে দেব। যুথি আরিশের এমন অসভ্যের মতো কথা শুনে গায়ের যত শক্তি ছিল ততটা প্রয়োগ করেই জোরে ধাক্কা দেয়। আরিশ সজ্ঞানে না থাকায় পানির ভেতর কিছুটা পিছিয়ে যায়। আরিশ নিজের কাজে সফল হতে না পেরে রাগী চোখ করে যুথির দিকে তাকিয়ে ওর দিকে তেড়ে যেতে নিলে ওর চোখ পড়ে সামনের দিকে। সাথে সাথে ও এক হাত দিয়ে যুথির মাথাটা পানির নিচে চেপে ধরে, অন্য হাত দিয়ে মাথার চুল ঝাড়ার ভান করে অন্যদিকে তাকায়। ততক্ষণে রাদীপ তীক্ষ্ণ চোখে আরিশের দিকে তাকাতে তাকাতে বাড়ি থেকে বের হয়। রাদীপকে আর চোখে বের হতে দেখে পানির নিচ থেকে যুথিকে টেনে ওর বুকের কাছে ওঠায়। যুথি পানি খেয়ে কাশতে কাশতে চোখ দুটো পুরোই লাল হয়ে যায়। আরিশ এটা দেখে অন্যদিক ফিরে মুখ চেপে হাসে। যুথির এক সময় কাশি থেমে আসলে ভ্যা করে কান্না করে দিয়ে আরিশের বুকে রাগ কমাতে জোরে জোরে কিলঘুষি দিতে শুরু করে। একসাথে এতগুলো কিলঘুষি দিয়ে শান্ত হয়ে বসল। অসভ্য লুচ্চা লোক, বলে আরিশকে ঠেলে ধপধপ পা ফেলে ওখান থেকে উঠে চলে আসে। আরিশ তার বউকে চলে যেতে দেখে এবার একটু শব্দ করেই হেসে দেয়। তখন যুথি ওখান থেকে রেগে মেগে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা ফারির রুমে যায়। গিয়ে দেখে ফারি হেসে হেসে ফোনে কথা বলছে। এটা দেখে তো যুথি আরও খেপে যায়। তেড়ে গিয়ে কান থেকে ফোনটা নিয়ে ঠাস করে কেটে দিয়ে চোখ বড় করে তাকিয়ে বলল, তখন তোরা আমাকে না বলে রেখে এসেছিলি কেন? ভাইয়া তখন আমাদের ওখান থেকে চলে আসতে বলেছিল, তাই তো আমরা চলে এসেছি। আমাকে নিয়ে আসবি না? তোকে কিভাবে নিয়ে আসবো? তুই তো পানির নিচে ডুব দিয়েছিলি। অসভ্য মাইয়া, জানো আমার সাথে ওই অসভ্য লোকটা কি করছে? ফারি যুথির কথায় কৌতূহল নিয়ে 2 হাত 2 গালে দিয়ে বলল, কি করছে রে? উনি আমাকে যুথি বলতে নিয়েও থেমে যায়। যুথিকে অর্ধেক বলে বলে থেমে যেতে দেখে ফারি তাড়া দিয়ে বলল, বাকিটুকু বল। যুথি মাথা চুলকিয়ে আমতামতা করে বলল, কিছু না, আমি যাই। বলে ভোদর। ফারি যুথিকে যেতে দেখে মুখ টিপে হাসল। সময়টা সূর্য ডুবে ঠিক সন্ধ্যা 7টা। চারপাশে লালচে আবরণ কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। ফারি যুথি এতক্ষণ ছাদে বসে আড্ডা দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার রুমে চলে যায়। রুমে যেতেই রাদীপের ডাকে ওরা দুজনেই নিচে আসে। যুথিকে আসতে দেখে রাদীপ মুচকি হেসে বলল, তোর তো কালকে পরীক্ষা নেই, তাই না? হুম। যেহেতু তোর কালকে পরীক্ষা নেই, তাহলে আমরা সবাই কালকে ঘুরতে গেলে কেমন হবে? রাদীপের কথায় রোদ, ফারি, ইভা, মনি সবাই রাজি হয়ে যায়। যদিও বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ব্যাস, সবার উত্তর হ্যাঁ হওয়াতে রাদীপ তো ভীষণ খুশি। তাই সবাই রাতের প্রকৃতি দেখতেই বের হবে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ, যে যার রুমে খুশি মনে রেডি হতে চলে যায়।
সবার অবস্থান গুলশান লেক পার্কে। সন্ধ্যাবেলায় মনোমুগ্ধ হিমেল বাতাস, সাথে রোমান্টিক পরিবেশ, চারিদিকে ঝিলিক বাতির সংমিশ্রণ, যেটাতে পরিবেশের ভিউকে আরও বাড়িয়ে দিচ্ছে। আশেপাশে অনেক দোকানপাটও রয়েছে,